আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আরো একটি ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার এই চ্যানেলে নিয়মিত ভৌতিক কাহিনী বা ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আসলে আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো আমরা কখনো যাচাই বাছাই করতে পারি না, এই কারণে আমরা বলতে পারি না এটা সত্য কি মিথ্যা। তবে আপনারা যারা ভয়ের শিহরণ পেতে ভালোবাসেন, ভৌতিক ঘটনা শুনে এক অন্যরকম আনন্দ অনুভব করেন, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টা থেকে আজকে আপনাদের জন্য আরো একটি ভয়ঙ্কর কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়া। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আজকের এই ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার কোন একটি গ্রামের ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ রিফাত হোসেন ভাই। এই ঘটনাটি ওনার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনাটি ঘটে বহু বছর আগে, আনুমানিক 1950 কি 60 সালের মাঝামাঝি সময়। ওই সময় দাদা খুব উঠতি বয়স্ক এক যুবক ছিলেন। ধারণা করা যায় তখন দাদার বয়স আনুমানিক 20 কি 25 এর মাঝামাঝি সময় হবে। তো এই দাদাদের গ্রামে একটা কথা প্রচলিত ছিল। কথাটা হলো, ওই গ্রামে একটা শ্মশান ছিল, আর ওই শ্মশানের মধ্যে যে মানুষগুলাকে দাহ করা হতো, ওই দাহ কাজ সম্পূর্ণ করতে একটা বাঁশের কঞ্চি ব্যবহার করা হতো, মানে বাঁশের লম্বা একটা লাঠি। ওই লাঠিটা যদি এক মাঘী পূর্ণিমার রাতে একা একা ওই শ্মশান থেকে যদি কেউ সংগ্রহ করতে পারে, তাহলে নাকি উনি যা চাইবেন তাই করতে পারবেন। মানে ওই লাঠিটা আনার সাথে সাথে কিছু ভয়ানক জিন ওনার আনুগত্য পোষণ করবে, আর ওই জিনগুলাকে দিয়ে উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তো ওই দাদাও উঠতি বয়স্ক এক যুবক ছিলেন। ওনার মনের মধ্যেও এই বিষয়টা নিয়ে এক উন্মাদনা কাজ করত। মানে এই দাদাও চাইতেন উনি ওই শ্মশানের লাঠিটা হাসিল করবেন। তো দাদাও মনে মনে নির্দিষ্ট সময় সুযোগের অপেক্ষা করতে থাকলেন। এরপরে দাদা ওই সুযোগটা পেয়ে যান। হঠাৎ এক মাঘী পূর্ণিমার দিনে ওই গ্রামেরই এক বুড়ি মহিলা মারা যায়, আর ওই মহিলাকে তাদের গ্রামের ওই শ্মশানে নিয়ে দাহ কাজ সম্পূর্ণ করা হয়। এইখানে শ্মশানের একটু বর্ণনা দিয়ে রাখি। দাদার গ্রামেরই এক পাশে বয়ে গেছে ধলেশ্বরী নদীর একটি মোহনা, আর এই মোহনার পাশেই ওই শ্মশানটা অবস্থিত। আর এই শ্মশানটা দাদার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হবে। দাদার বাড়ি থেকে বের হলে প্রথমে একটা মন্দির পড়ে, আর এই মন্দিরের সাথে লাগোয়া একটা শতবর্ষী বিশাল বট গাছ আছে। আর এই বট গাছটা পাড়ি দেওয়ার পরে একটা বিশাল মাঠ পড়ে, বিস্তীর্ণ মাঠ। এই মাঠ পাড়ি দেওয়ার পরে একটা হিন্দু পাড়া পড়ে, আর এই হিন্দু পাড়ার পরেই ওই শ্মশানটা অবস্থিত। শ্মশানটা ওই ধলেশ্বরী মোহনার সাথে লাগোয়া। তো যাই হোক, যেই দিন বুড়িকে দাহ করা শেষ হলো, ওই দিন রাতের বেলা দাদা ওই লাঠির উদ্দেশ্যে রওনা করলেন। চাঁদের আলোয় সবকিছু চকচক করছে, চারপাশটা স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ ওই রাতটা ছিল মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমার রাতে এমনিতেও চাঁদের আলো বেশি থাকে। তো দাদা পথ চলছে, দূর থেকে শিয়ালের শব্দ, মাঝে মাঝে আশপাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ, আবার কখনো কখনো দূর থেকে পেঁচার ডাক ভেসে আসছে। দাদা ওই শ্মশানের মধ্যে পৌঁছে গেলেন। পথিমধ্যে কোনো সমস্যা হয়নি। শ্মশানে গিয়েও দেখে কোনো সমস্যা নেই। দাদা সোজা চলে গেলেন চিতাখোলার কাছে। চিতাখোলার ওইখানেই একটা পাশে দেখলেন ওই লাঠিটা পড়ে আছে। দাদা লাঠিটা তুলে যখনই পিছন দিকে ঘুরেছেন, তখনই দাদার পিছনে ধপাস করে কোনো কিছু একটা পড়ার শব্দ ভেসে আসে। দাদা চিন্তা করে, কি শব্দ? তখন পিছনে ঘুরে তাকিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা। আর এই মহিলাটার চেহারা অনেকটাই ভয়ঙ্কর। মনে হচ্ছে যেন চেহারাটা একদম আগুনে পুড়ে ঝলসে গেছে, আর চোখগুলা লাল টকটকা হয়ে জল করছে, চুলগুলা জট পাকানো, এবং হাতের নখগুলা অনেকটাই ধারালো আর লম্বা লম্বা হয়ে চোখা চোখা হয়ে বের হয়ে আছে। এই জিনিসটা কর্কশ একটা মিনমিনে গলায় দাদাকে বললে ওঠে, কিরে, তোর সাহস তো কম না? তুই এত রাতে শ্মশানে এসেছিস, তাও একা একা। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এই কথা বলে খপ করে দাদার গলাটা চেপে ধরে উপরে তুলে ধপাস করে এক আছাড় মারে। দাদা যখন এই আছাড় খায়, তখন দাদা তো প্রচন্ড ব্যথা পায়। ব্যথা পেলেও দাদা তো এখন ভয় পেলে চলবে না, নিজের জীবন তো বাঁচাতে হবে। দাদা কি করে, ওই জিনিসটার সাথে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে দাদা খুব ক্লান্ত হয়ে পড়ে। আর স্বাভাবিকভাবে মানুষ তো কোনো অশরীরী শক্তির সাথে পেরে উঠবে না, তাই না? যখন দাদা ক্লান্ত হয়ে মাটিতে পড়েছিল, তখন দাদার
পা ধরে টানতে টানতে ওই নদীর ওই দিকটায় নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দাদাকে হাঁটু পর্যন্ত পানিতেও নিয়ে গেছে। তখন দাদা শরীরের সমস্ত শক্তি একত্রে করে পা দিয়ে এক লাথি মারে। লাথি মারার পর ওই জিনিসটা অনেকটা দূরে ছিটকে পড়ে যায়। আর যখন এই জিনিসটা দূরে ছিটকে পড়ে যায় তখন দাদা কি করে, ওনার জীবন বাঁচানোর জন্য ওইখান থেকে উঠে মারেন এক দৌড়। আর পিছন দিকে না তাকিয়ে উনি দৌড়াতে দৌড়াতে ওই যে ওইখানে একটা হিন্দু পাড়া ছিল, ওই হিন্দু পাড়ার ওইখানে গিয়ে এক চিৎকার দিয়ে দাদা ওইখানে বেহুশ হয়ে যান। যে বাড়ির পাশে চিৎকার দিয়ে বেহুশ হয়েছিলেন ওই বাড়ি থেকে মানুষ বের হয়ে আসে দাদা চিৎকার শুনে। বের হয়ে আসে, কিছুক্ষণ খোঁজার পরে দাদাকে ওনারা বেহুশ অবস্থায় পায়। তো ওনারা দাদাকে বাড়িতে নিয়ে গিয়ে দাদার মাথায় পানি দেয়। দাদাকে একটু সেবা যত্ন করলে দাদার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার সাথে। তখন দাদা তো ওই শ্মশানের ঘটনাটা বলতে পারে না। এই কারণে ওই জিনিসটা এড়ানোর জন্য দাদা বলে যে আসছিলাম নদীর পাড়ে মাছ ধরতে, কিন্তু এক পর্যায়ে এই শ্মশানের কাছে চলে আসি মাছ ধরার নেশায়। আর এখানে আসার পরে ওই যে বুড়ির সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা বলে। যাই হোক, এরপরে ওই বাড়ির কয়েকজন মানুষ মিলে দাদাকে দাদার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো বাড়িতে পৌঁছে দিয়ে আসার পরে বাড়িতে এই ঘটনা বলে। তখন ওই গ্রামের যে মসজিদের ইমাম সাহেব ছিল ওনার থেকে ঝাড়ফুঁক করে নেয় এবং পানি পরা নেয়। ঝাড়ফুঁক করে নেওয়ার পরে আর কোনো সমস্যা হয় নাই, আর স্বপ্ন টপ্ন দেখে নাই। তো এইভাবেই চলতে থাকে। আর যেহেতু কোনো সমস্যা হয় নাই, দাদা ওই বিষয়টা আর এরকম গুরুত্ব দেয় নাই। এর মধ্যে একদিন কি হয়, ওনাদের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে এক গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়। আর ওই সময় কিন্তু যাত্রাপালা আয়োজন হলে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো। তো সেরকমই দাদার বন্ধু বান্ধবও ওই যাত্রাপালা দেখতে যাবে। এখন দাদা কিভাবে বাড়িতে থাকে, তারও তো মন চাইতেছে যাত্রাপালা দেখতে। তো বন্ধু বান্ধবের সাথে দাদাও চলে যায়। তো বেশ কিছুক্ষণ যাত্রাপালা দেখার পরে একটা পর্যায়ে দাদার বিরক্ত লেগে আসে। তখন উনি ওনার বন্ধু বান্ধবদেরকে বলে যে চল, অনেক তো দেখলাম, এখন বাড়িতে চলে যাই। কিন্তু ওনার বন্ধু বান্ধব কিছুতেই রাজি হয় না। ওনারা এই যাত্রা শেষ করে তারপরে বাড়িতে যাবেন। এখন দাদার তো ভালো লাগছে না, ওনার ওইখানে থাকতেও ইচ্ছা করতেছে না। তো দাদা বললেন আচ্ছা ঠিক আছে, তো তোরা থাক, তোরা দেখ, আমি চলে যাই। ওনার বন্ধু বান্ধব বললেন আচ্ছা ঠিক আছে, তুই যদি যাইতে পারস তো যা। দাদা রওনা দিলেন। ওই রাতটা পূর্ণিমার রাত না হলো 4-5টা চাঁদের আলোয় ভালোই বোঝা যাচ্ছিল। তো দাদা রওনা দিলেন। দাদা চিন্তা করলেন যদি এই পথ ধরে উনি বাড়িতে যায় তাহলে বেশ সময় লাগবে। দাদা কি করলেন, উনি বিলের যেই পথ, মানে তখনকার সময় তো বিল শুকনো ছিল, উনি বিল পাড়ি দিয়ে বাড়িতে যাওয়ার চিন্তা করলেন, তাহলে অনেকটাই সময় বাঁচবে, এবং উনি ওই রাস্তাটাই ধরলেন। পথিমধ্যে আবার কি হয়, ওই বিলের একটা জায়গায় একটা ভিটার মতো উঁচা একটা জায়গা আছে, ওইখানে এক বিশাল বট গাছ আছে। তো দাদা ওই বট গাছের ওইখানে চলে আসলেন। উনি ওইখানে যাওয়ার পরে হঠাৎ লক্ষ্য করলেন ওনার থেকে 10 থেকে 15 হাত দূরে এক লোক ওই বট গাছটার ওইখান থেকে চাদর মুড়ি দেওয়া ওই বট গাছটার ওইখান থেকে বের হয়ে আসলো। দাদা চিন্তা করলো হয়তো বা প্রাকৃতিক ডাক দিছে, এই কারণে ওইখানে ছিল। এখন কাজ শেষ করে আবার হাঁটা ধরছে। দাদা মনে মনে ভাবলেন যাক, একজন মানুষ পাইছি, ভালোই হয়েছে। দাদার একটু সাহসটা একটু বাড়লো। এই চিন্তা করে দাদা একটু দ্রুত হাঁটা ধরলেন, যাতে ওই লোকটার পাশাপাশি দাদা হাঁটতে পারেন। কিন্তু দাদা লক্ষ্য করলেন উনি যতই দ্রুত হাঁটে ওই লোকটাকে উনি ধরতে পারছে না। ওই লোকটা কিন্তু অনেক আস্তেই হাঁটছে, কিন্তু দাদা অনেক জোরে হাঁটলো, ওই লোকটাকে উনি ধরতে পারছে না। ওই 10 থেকে 15 হাতের দূরত্ব থেকেই যাচ্ছে। তো দাদা একটা পর্যায়ে উনি চিন্তা করলেন কি ব্যাপার, লোকটাকে আমি ধরতে পারছি না কেন। ভালো করে লক্ষ্য করলে দেখলেন ওই লোকটা যেন মাটি থেকে কিছুটা উপরে, মানে ওই লোকটা শূন্যে ভেসে আছে। এটা দেখার পর দাদা তো ভয় পেয়ে যান। আর যখনই ভয় পেয়ে যান তখনই ওই জিনিসটা ওনার দিকে ঘুরে তাকায়। আর ঘুরে তাকানোর পরে ওই চাদর যেই ছিল, চাদরটা মোড়ানো ছিল, ওই চাদরটা মাটিতে ফেলে দেয়। আর চাদরটা যখন মাটিতে ফেলে দেয় তখন দাদা দেখতে পায় ওই যে শ্মশানের মধ্যে যেই বুড়িটাকে ওই দিন দেখেছিল, হুবহু সেই বুড়িটা। আর এরই মাঝে ওই অবয়বটা কর্কশ কণ্ঠে হি করে হেসে দিয়ে ওঠে, বলে কিরে, আজকে তোকে কে বাঁচাবে? এইখানে তো তুই ছাড়া আর কেউ নাই, আর আশেপাশে কোনো বাড়ি ঘরও নাই। আজকে আমার হাত থেকে তুই পালাইতে পারবি না। এই কথা বলে মানে চোখের পলকে জিনিসটা দাদার কাছে চলে আসে। আর কাছে আসার পরেই দাদাকে এক চপাটে চর মেরে বসে। আর এই চর খাওয়ার পরেই দাদা দিক বেদিক ভুলে গিয়ে উনি পিছন দিকে, মানে যেই দিক থেকে এসেছিলেন
ওই দিকে আবার দৌড়ানো শুরু করে। ওই জিনিসটা ওনার পিছনে পিছনে দৌড়িয়ে আসছে, জোরে কর্কশ কণ্ঠে বলতে থাকে, আজ তোকে এইখানে পুঁতে রাখবো, কেউ তোর কোনো হদিশও পাবে না, মাটির এমন নিচে তোকে পুঁতবো জীবনে তোর সন্ধানও কেউ পাবে না। আর এই কথা বলেই দাদাকে খপ করে পিছন থেকে ধরে ফেলে। আর ধরার পরে মনে হলো যেন দাদা শূন্যে ভেসে উঠলেন, এবং ওই শূন্যে ভেসে ওঠার পরে মনে হলো ওনাকে কোনো একটা কিছু ধপাস করে আছাড় মারলো মাটিতে। এরপরে দাদা আর কোনো কিছু মনে করতে পারে নাই, উনি জ্ঞান হারায় ফেলে। এরপরে দাদা যখন জ্ঞান ফিরে, তখন দাদা নিজেকে আবিষ্কার করেন উনি ওনার বাড়িতেই বিছানার মধ্যে শুয়ে আছেন। তো জ্ঞান ফেরার পরে উনি জিজ্ঞেস করে যে আমি বাড়িতে আসলাম কি করে। তখন ওনার বাড়ির মানুষজন বলে যে ওই রাতে ওনার বন্ধু বান্ধব তো ওনার সাথে আসতে রাজি হয় নাই। তো এরকম বেশ কিছু সময় যাওয়ার পরে ওনার বন্ধুদের মধ্যে দু একজন বলে ওঠে যে পরে তো একা একা পাঠাই দিলাম, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ আপদ হয়, আর এমনিতে অনুষ্ঠানটা তো আর ভালো লাগতেছে না, তো চল চলেই যাই। তো একজন দুইজন করতে করতে সবাই বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা করলেন। ওনারাও ওই শর্টকাট পথটা ধরেছিলেন, কারণ রাতের বেলা সহজেই বাড়িতে যাওয়া যাবে আর ওই শর্টকাট পথই সবাই ধরবে, এটাই স্বাভাবিক। তো ওনারা ওই পথটা ধরলেন বিলের মাঝখান দিয়ে। তো ওনারা যেতে যেতে হঠাৎ কারো চিৎকার ভেসে আসছে, আর দূর থেকে মনে হচ্ছে কারো অবয়ব দৌড়ে আসছে, চাঁদের আলোয় দেখে বোঝা যাচ্ছে। তো এরই মাঝে হঠাৎ ওই জিনিসটা মনে হলো যেমন আকাশে উঠে গেল আর ধপাস করে মাটিতে পড়লো। এইটা দেখে ওনারা তো বেশ ভয় পেয়ে যায়। ভয় পেলে ওনারা যেহেতু একসাথে 5-6 জন বন্ধু বান্ধব একসাথে ছিল, এই জন্য ওনারা সাহস করে ওই জায়গায় যায়, এবং যাওয়ার পরে দেখতে পায় এটা আর কেউই না, এটা তাদেরই বন্ধু, মানে এই দাদা এখানে পড়ে আছে। আর তখনই তারা দাদাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে আনার পরে আজকে 3 দিন পরে দাদার জ্ঞান ফিরে। বাড়ির লোকেদের মুখে এই কথা শুনে দাদা তখন বলতে থাকে যে ওই রাতে দাদা শ্মশানে কি উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আর তারপর থেকে তার সাথে কি কি ঘটনা ঘটছে সমস্ত কিছু খুলে বলে। এই কথা শোনার পরে বাড়ির মানুষজন তো দাদার সাথে অনেক রাগারাগি করে। এখন রাগারাগি করলে তো কাজ হবে না, এটার একটা না একটা বিহিত তো করতে হবে, আর তা না হলে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন সংকটে পড়তে পারে। তো এরপরে দাদার পরিবার থেকে ভালো একটা কবিরাজের সন্ধান করতে থাকে। সন্ধান করতে করতে ওনার একটা ভালো কবিরাজের সন্ধান পেয়েও যান। ওই গ্রাম থেকেই কিছুটা দূরে একটা ভালো কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজের কাছে গিয়ে সব কিছু খুলে বলে। তো এরপরে কবিরাজ দাদাকে তদবির শুরু করলে দাদার উপর ওই জিনটাকে হাজির করান, যে জিনটা দাদার পিছনে লেগেছে। হাজির হয়ে ওই জিনটা কবিরাজকে বলতে থাকে, কবিরাজ তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস, তুই জানিস না আমি কে? তখন কবিরাজ বলে, তোকে ডেকেছি, তুই কেন এই ছেলেটাকে ডিস্টার্ব করিস? তখন ওই জিনটা বলতে থাকে, ওর এত বড় দুঃসাহস, ও আমাকে বন্দি করবে, ও আমাকে দিয়ে কাজ করাবে, ওই ভাবছে আমি ওর আনুগত্য করব? কখনোই না, ও আমাকে বন্দি করতে চাইছে। এখন আমি তো ওকে ছাড়বো না, সময় সুযোগ পেলেই ওকে আমি হত্যা করব। আমার হাত থেকে তো 2বার বেঁচে গেছে, কিন্তু এইবার যদি ওকে পাই তাহলে হয় আমার সাথে নিয়ে যাব, না হয় ওকে মেরে ফেলবো। এই কথা বলার পরে কবিরাজ বলে, থাম, অনেক হয়েছে, এখন তুই ছেলেটাকে ছাড়বি কি হইলে বল? ছেলেটা এটা একটা ভুল করে ফেলছে, এখন এই জন্য তোর জীবন শেষ করে দেওয়া যায় না, এখন ছেলেটারে তুই কি নিয়ে ছাড়বি? জিনটা তখন কবিরাজকে বলে, তাইলে আমাকে 1 জোড়া কালা গরু দিতে হইব, তা না হইলে ওর আমি কিছুতেই ছাড়বো না। কবিরাজ তখন বলে, তাইলে তোর আমি বোতলে বন্দি করবো। কবিরাজ এই কথা বইলা যখনই ওই জিনটারে বোতলে বন্দি করণের প্রস্তুতি নিতে থাকে, তখন ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, গরু দিতে হইব না, 1 জোড়া কালা খাসি দিতে ক। যখন ওই কালা খাসিও দিতে কবিরাজ অস্বীকৃতি জানায়, তখন ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, একটা খাসি কালা রঙের, এই খাসিটা ওই শ্মশানের সামনে দিয়ে আসার কথা বলে। আর এই খাসিটাও এই পূর্ণিমার রাতে, এবং কি এই দাদাকে একা গিয়ে ওই শ্মশানের সামনে ছেড়ে আসতে হবে। তখন দাদার পরিবার থেকে সম্মতি জানালে ওই কবিরাজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোকে খাসি দেওয়া হইব, কিন্তু তুই যে চলে যাবি এর প্রমাণ কি? তখন ওই দাদার ভিতরে থাকা জিনটা বলে, আমি একটা ভরা কলসি কামড় দিয়ে ওই বাড়ির গেট পর্যন্ত যাব। এরপর একটা ভরা কলসি দাদার সামনে রাখলে দেখা যায় সত্যি দাঁত দিয়ে কলসিটা কামড়ে ধরে দাদা সোজা হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বাড়ির ওই গেট পর্যন্ত গিয়ে ওইখানে গিয়ে সোজা পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, কলসিটা একদম মাটিতে পড়ে যায়, দাদা অজ্ঞান হয়ে যায়। এরপরে দাদাকে কবিরাজ ঝাড়ফুঁক করে দেয় এবং কিছু তাবিজ দেয়, বলে যে এটা এতদিন ব্যবহার করতে হবে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়। এরপরে
ওনারা বাড়িতে পাঠায় দেয় আর সময় মতো ওই খাসিটা ওই শ্মশানে নিয়ে বেঁধে আসতে বলা হয়। তো এরপরে যখন পূর্ণিমা রাত চলে আসে, এখন ওই খাসিটা দেওয়া তো সময় হবে। সত্যি দাদা ওই পূর্ণিমা রাতে একা একা গিয়ে ওই শ্মশানের একটা গাছের সাথে কালো ওই খাসিটা বেঁধে রেখে যখন পিছন দিকে ঘুরে, তখন মনে হচ্ছে আশেপাশের ওই গাছপালাগুলা বাতাসে দুমড়ে মুচড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন কোনো একটা জিনিস ওই গাছপালা দিয়ে এই দিকে এগিয়ে আসছে। মানে কোনো একটা বানর যদি এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ দিয়ে সামনের দিকে এগিয়ে যায় যেরকম, ঠিক ওই রকম মনে হচ্ছে। কিন্তু ওইখানে তো কোনো বানর থাকার কথা না। দাদা তখন খুবই ভয় পায় এবং এক দৌড় দেয়। দাদা যখন দৌড় দিতে থাকে তখন দাদা একটা কথা শুনতে পায়। ওনার কানের কাছে একটা কণ্ঠ বলে ওঠে, যা এইবারের মতো বেঁচে গেলি, মাফ করে দিলাম তরে, কিন্তু এরপরে যদি আবার কখনো এই শ্মশানের লাঠির উদ্দেশ্যে আসস, ওই দিন হবে তোর শেষ দিন। ওই দিন তোকে এরকম ভাবে হত্যা করব, তোকে দেখলেও মানুষ ভয় পাবে। এই কথা বলার পরে এক বিকৃতি কর্কশ কণ্ঠে হাসি দিয়ে ওঠে। দাদা তো উনি দিক বিদিক না দেখে দৌড় দেন। এক দৌড়ে দাদা ওই ফসলের মাঠঘাট পেরিয়ে ওনার গ্রামে, ওনার এলাকায় চলে আসেন। এরপরে দাদা উনি আর জীবনে কখনো কোনো এই ধরনের কাজ করে নাই। এরপরে দাদা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলেন, ধর্মের জ্ঞান অর্জন শুরু করলেন এবং দাদা বাকিটা জীবন উনি এক অসাধারণ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। মানুষ ওনাকে খুবই সম্মান করতেন এবং উনি ওনার গ্রামের মসজিদেরই ইমামতি করতেন। এই দাদা নাকি 2010 সালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দাদার ভুল ত্রুটিগুলো মাফ করে জান্নাতের উচ্চতম মাকাম দান করুক। প্রিয় লিসেনার, আপনারা সবাইও দাদার জন্য দোয়া করবেন। তো এটাই ছিল ঘটনা। আর ধন্যবাদ জানাচ্ছি রিফাত ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করব আপনি ভবিষ্যতে আরো ঘটনা পাঠাবেন। আর এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।